বাংলার ইতিহাসে এমন এক নাম যাকে কেউ বলে ডাকাত, কেউ বলে গরিবের রবিনহুড, আবার কেউ মনে করে কালীর ভক্ত সাধক। কিন্তু কে ছিলেন তিনি আসলে? আজ শুনুন সেই রোমহর্ষক গল্প, রঘু ডাকাতের কাহিনী। রঘু ডাকাতকে নিয়ে বাংলার গ্রামাঞ্চলে লোকগাথার শেষ নেই। কোথাও তিনি ভয়ঙ্কর ডাকাত, কোথাও আবার দেবীর ভক্ত, তো কোথাও বাংলার রবিনহুড। কিন্তু ইতিহাস আর মুখে মুখে উড়ে বেড়ানো কাহিনীর খোসা ছাড়িয়ে প্রকৃত সত্য অবধি পৌঁছানো অতটা সহজ নয়। আজকের গল্পে আমরা খুঁজে দেখব রঘু ডাকাতের জীবনের সেই দ্বন্দ্ব, যেখানে একই সঙ্গে আছে বিদ্রোহ, ডাকাতি আর ভক্তি। অষ্টাদশ শতকের শেষ ভাগ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন দাপিয়ে বেড়াচ্ছে সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতার মতো শহরে, আর গ্রাম বাংলায় চলছে নীলকর সাহেবদের দমন নীতি। নীল চাষে জমি নষ্ট হয়, অন্য সব ফসল আর ফলতে চায় না। চাষিরা আপত্তি জানালেই সাহেবদের পেয়াদারা তাদের ধরে নিয়ে যেত কুঠিতে। চলতো অকথ্য নির্যাতন। বাদ যেত না চাষির পরিবারের লোকজনও। এমনই এক সাধারণ চাষি ছিলেন রঘুর বাবা। নীল চাষ মানতে নারাজ হওয়ায় এক রাতে পেয়াদারা এসে তাকে ধরে নিয়ে যায় সাহেব কুঠিতে। তারপর চলল নৃশংস ভয়ঙ্কর অত্যাচার। আর সেই অমানবিক নির্যাতনের মধ্যেই মৃত্যু হয় রঘুর বাবার। ছেলেবেলায় বাবার এই নির্মম মৃত্যু রঘুর জীবনে আগুন ধরিয়ে দেয়। শোক তাকে ঠেলে দেয় প্রতিশোধের পথে। লাঠি খেলায় পটু রঘু তার হাতে তুলে নেয় লাঠি, আর সাথে জোটে একরোখা কিছু তরুণের দল। এইভাবেই গড়ে ওঠে রঘুর প্রথম লাঠিয়াল বাহিনী। তাদের টার্গেট নীলকুঠি আর অত্যাচারী সাহেব। রঘুর নেতৃত্বে একের পর এক কুঠি আক্রান্ত হয়, লুটপাট চলে, জ্বালিয়ে দেওয়া হয় নীলকরদের বাড়িঘর। আর শুধু তাই নয়, এলাকার মহাজন, শোষক, জমিদার, জোতদার, কারো রেহাই ছিল না তার হাতে। যেখানে অন্যায় সেখানেই হাজির হতেন রঘু। বেনামি দলিল পুড়িয়ে দিতেন, গরিব কৃষকের হক ফিরিয়ে দিতেন। লুণ্ঠিত সম্পদ ভাগ হয়ে যেত গ্রামের দরিদ্র মানুষদের হাতে। তবে আজ বাঙালিকে যতই ভীতু বলে দাগিয়ে দেওয়া হোক না কেন, বাঙালি চিরকালই একটু দুঃসাহসী এবং স্বাধীনতাপ্রিয় একটি জাত। তার একটা জ্বলন্ত উদাহরণ হলো এই রঘু ডাকাত। তিনি ডাকাতি করতে যাওয়ার আগে জমিদারদের ডাকাতির দিন এবং সময় বলে দিয়ে তারপর যেতেন ডাকাতি করতে। শেষ অবধি সমস্ত ব্যবস্থা নিয়েও আটকানো যেত না রঘুকে। তাই তো কেউ কেউ রঘু ডাকাতকে বলে শাসকের জম, আবার কারোর কাছে তিনি গরিবের ঈশ্বর। এমনকি অনেকে তাকে বলতে শুরু করলো বাংলার রবিনহুড। কিন্তু এখানেই শেষ নয় রঘুর কাহিনী। পুলিশি চাপে পালিয়ে বেড়াতে গিয়ে রঘু আশ্রয় নেয় দেবীপুরের ঘন জঙ্গলে। সেখানে ভাই বিধুভূষণকে নিয়ে গড়ে তোলেন এক নতুন আস্তানা। সেই জঙ্গলের মাঝেই তারা প্রতিষ্ঠা করে এক কালীবাড়ি। লোকশ্রুতি বলে, স্বপ্নাদেশ পেয়ে রঘু এক পুকুরের তলা থেকে একদিন এক কালীর মূর্তি খুঁজে পান। তখন থেকে রঘুর দল বলে সব লুণ্ঠন পৌঁছতে থাকে মায়ের পায়ে। কিন্তু এই পূজা ভয়ঙ্কর, কারণ এখানে হতো নরবলি। আমাবস্যা বা বিশেষ তিথিতে জঙ্গলের মধ্যে ঢাকঢোল পিটিয়ে পুরোহিত ডেকে চলত রক্তাক্ত উৎসব। রঘু ডাকাতের কালী আজও আছে। এখানে প্রসাদে এখনও ব্যবহার করা হয় পোড়া ল্যাটা মাছ। তবে ইতিহাসে একদিন সব কিছু পাল্টে যায়। কার্তিক অমাবস্যা পুজোর আয়োজন সম্পূর্ণ, কিন্তু বলির মানুষ নেই। ঠিক সেই দিন হালি শহর থেকে ফেরার পথে দৈবক্রমে জঙ্গলে ঢুকে পড়েন সাধক কবি রামপ্রসাদ সেন। ডাকাতেরা তাকে ধরে আনে। রক্ত জবা, বলির খাড়া সব প্রস্তুত, কিন্তু রামপ্রসাদ শান্ত, ভক্তি ভরে মায়ের দিকে তাকিয়ে আছেন। বললেন, মরে গেলে তো তোমাকে আর গান শোনাতে পারবো না, মৃত্যুর আগে একবার গাইতে দাও। রঘু এতে অনুমতি দিলেন। আর সেই মুহূর্তে প্রতিধ্বনিত হলো, তিলেক দাঁড়াও রে, সমন বদন ভরে মাকে ডাকি। কথিত আছে রঘুর চোখের সামনে বাধা সাধক নয়, দেখা দিলেন স্বয়ং মা কালী। ভয়ে নয়, ভক্তিতে কেঁপে উঠল তার বুক। সেদিন রামপ্রসাদকে মুক্তি দেন রঘু। রঘু ক্ষমা চাইল
এবং মায়ের সামনে প্রতিজ্ঞা করল এবার থেকে আর নরবলি নয়, শুধু হবে পশু বলি। তাহলে এতদূর গল্প শোনার পর কি বুঝলেন? কে ছিল রঘু ডাকাত? নীলকরের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী, গরিবের রবিনহুড, নাকি ভয়ঙ্কর ডাকাত যিনি একই সঙ্গে ছিলেন কালী সাধক? ইতিহাস পুরো হয়তো সত্যি জানা যায় না, কিন্তু লোককথায় বাংলার অরণ্যে রঘুর নাম আজও বেঁচে আছে, ভয়, রহস্য আর ভক্তির ছায়ায়। এমনই অজানা গল্প, লোককথার ইতিহাসের অলৌকিক মেলবন্ধন শুনতে ফলো করুন যুগান্তর স্টোরিজ। ধন্যবাদ।